আসসালামু আলাইকুম। সেও যদি আসে আমার পাশে আজকে যে মানুষটি বসা, তার নাম হচ্ছে মানিক। আপনারা দর্শকরা মানিককে চেনেন না, আমি কারণ মানিক ভালোবাসি ক্যামেরার সামনের কেউ না, বাট ক্যামেরার পেছনের যে মানুষটি রূপসজ্জাকর হিসেবে মানে সুপার স্টার বাংলাদেশে, সে হচ্ছে মানিক। আফজাল হোসেন ভাইয়ের কাছ থেকে শুরু করে আমাদের মৌ আপা, নোবেল ভাই এবং পরবর্তী প্রজন্মের যত মডেল সুপারস্টার, যে অঙ্গনের সুপারস্টার, সিনেমা, টেলিভিশন, বিজ্ঞাপন, এই মানিক হচ্ছে দ্য সুপারস্টার মেকআপ আর্টিস্ট। মানিককে মিডিয়া অঙ্গনের চেনে না এমন কেউ নেই, অনেক কিছুর সাক্ষী মানিক। আমি একদম আজকে একটি বিজ্ঞাপনের শুটিং করছি, মানিক আমার মেকআপ আর্টিস্ট। আমি চেয়ে মানিককে নিয়েছি ডিরেক্টরের কাছ থেকে এবং মানিকের সাথে অনেকদিন পর দেখা। তো মানিকের যে অ্যাসিস্ট্যান্ট, সে আমাকে বলছিল যে ভাইয়ার এই একটু এখানে সাদা সাদা আছে, এগুলো একটু কালো করে দেন। মানিককে আমি বলতেছিলাম, মানিক খুব মজা লাগলো যে তোর সাথে যখন প্রথম মেকআপ করি তখন আমার দাড়ি উঠে নাই, আর আজকে সাদা দাড়ি কালো করার কাজ তোর উপর পড়ছে। এনিওয়ে, এই মানিক সম্পর্কে আপনাদের একটু ইনফরমেশন দেব, মানিকের মুখ থেকেই মানিক সম্পর্কে জানবো। মানিক, তুই মিডিয়াতে যখন আসলি তখন তোর বয়স কত সালে আসলি? আমি আসছি 92-এ। 92 সালে তুই মিডিয়াতে আসছিস, তখন তোর বয়স কত ছিল? আমার তখন 13। 13 বছর বয়সে। তোর ওস্তাদকে? আমার ওস্তাদ ছিল মান্নান ভাই। আচ্ছা, তুই এই যে 92 সাল থেকে এত বছর ধরে তুই মেকআপ করলি, তোর হাত ধরে কত সুপারস্টারের মেকআপ হয়েছে এবং তোকে ছাড়া বিজ্ঞাপন এক সময় হইতই না। তোর চাহিদা ওই যখন তৈরি হয়েছে তখন থেকে এখন পর্যন্ত কি একই রকম আছে, না চাহিদা কমছে, না চাহিদা বাড়ছে? তোর কাছে কি মনে হয়? না, এখন তো কাজের অপশন অনেকগুলা চ্যানেল। আগে তো এত চ্যানেল বাংলাদেশে ছিল না, আমরা শুধু বিটিভি নির্ভরশীল ছিলাম। তো বিটিভির কাজগুলাই তখন টুকটাক করতাম, আমরা মঞ্চ নাটক করতাম। আর এখন 8-10টা চ্যানেল মিলে প্রচুর কাজ মার্কেটে। আর 2000 সাল থেকে আমি 2015 সাল পর্যন্ত দুমায়া বিজ্ঞাপনের কাজ করছি। একচাটিয়া বিজ্ঞাপন, মানে শুটিং মানে আমি 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই 15 বছর তুই রাজত্ব করছিস। তোর অ্যাসিস্ট্যান্ট কতজন যারা এখন কাজ করে মার্কেটে? মার্কেটে যারা কাজ করতেছে 65টা ছেলে আছে আমার। বাহ, তোর হাত দিয়ে আমি শিখাইছি। বাহ, মানে তোর বৈশিষ্ট্যটা কি? কিভাবে তুই মন জয় করলি? কিভাবে আর্টিস্টরা তোকে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রাখলো? কিংবা মেকআপ আর্টিস্টও যে একটা সুপারস্টার হতে পারে, এটা যে তুই উদাহরণ বা আরো কয়েকজন বাংলাদেশে আছে যারা উদাহরণ, এই মেকআপ আর্টিস্টের সুপারস্টার হওয়া, সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার বিষয়টা কি বলতো? মেকআপ আর্টিস্ট হইলে প্রথমত আমি বলবো বিনয় হওয়ার দরকার, ভদ্র হওয়ার দরকার, কাজটা খুব মন থেকে করার দরকার, তখনই সবাই ভালোবাসবে। আমি যখন আমার কাজটা পরিপূর্ণভাবে করতে পারবো বা সবার খুশি রাখতে পারবো, তখন সবাই আমার তুই একটা কথা বললি, ভালো, খুব বিনয়ী ছেলে। তুই বললি যে সবার সাথে বিনয়টা খুব ইম্পর্টেন্ট, কিন্তু মেকআপের কোয়ালিটিটাও ইম্পর্টেন্ট। অবশ্যই ইম্পর্টেন্ট। এটা তুই কি আলাদা ম্যাটেরিয়াল ইউজ করছিস কিংবা তুই কি জিনিস দিয়ে মানুষকে খুশি করস? আমি মেকআপ করলে ক্রায়োলন ছাড়া আমি মেকআপ করি না। ক্রায়োলন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হলো ক্রায়োলন। ওকে। আমরা শুটিং এ যদি মেকআপ করি, সিনেমা বা নাটক বা বিজ্ঞাপন বা মঞ্চ নাটক, আমরা ক্রায়োলনটা ফেভার করি বেশি। ওকে। ক্রায়োলন দিয়ে মেকআপ, যদি বেস মেকআপটা আমরা দেই, মেকআপটা 8 ঘন্টা থাকে স্কিনের মধ্যে। 8 ঘন্টার মধ্যে মেকআপ আর নষ্ট হবে না। আর আমরা যে আইলাইনার মাস্কারাগুলো যে ইউজ করি, এগুলো একটু ভালো ব্র্যান্ড হলে ভালো হয়। রেভলন বা লরিয়াল বা ম্যাক্স ফ্যাক্টর, এগুলো হলে খুব ভালো হয়। এখন আবার গোল্ডেন রোজ খুব চলতেছে মাস্কারা, লাইনারগুলা, আইশ্যাডোগুলো, প্লেটগুলো যদি ভালো হয়, সুন্দর মেকআপ করা সম্ভব। ওকে, কিন্তু ব্র্যান্ড অবশ্যই ভালো হইতেই। আচ্ছা, তোরা যখন ব্র্যান্ডগুলি তোরা আবিষ্কার করলি যে এই ব্র্যান্ডগুলো দরকার, এই ব্র্যান্ডগুলোতে ব্যবহার করলে পরে খুশি হয় আর্টিস্টরা, ওই সময় তো ব্র্যান্ডের জিনিসগুলো কিনা একটু ব্যয়বহুল ছিল। সেই সময় এই সাহসটা কিভাবে করলি? কিন্তু আমরা এই ইনভেস্টটা করার চেষ্টা করতাম সবসময়, যদি আমি ভালো কিছু মার্কেটে দেখাইতে পারি, আমার চাহিদাটা থাকবে, সবাই আমার পছন্দ করবে। ওকে, সেটা তুই সেই সময় কম্প্রোমাইজ করিস নাই? জি, কম্প্রোমাইজ করিনি। কাজের ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ কখনোই করি না। যে জিনিস দরকার এইটাই আমি
আচ্ছা, দেওয়ার চেষ্টা তোর করি। সাথে যে অ্যাসিস্ট্যান্টরা যখন কাজ করে তারা তোর বসে থাকে কিভাবে, কি যোগ্যতা, তারা কি শিখে তোর কাছে, ওরা তোদের তুই কি শিখাস? আমি আমার অ্যাসিস্ট্যান্টদেরকে নেওয়ার সময় প্রথমে ওদেরকে বলি যে বিনয় হইতে হইব, তুমি যদি makeup করবা। সরি, আমি এই সময় ইন্টারভিউর মধ্যে না, ছিল। কেমন আছো তুমি? আমি ইন্টারভিউতে আছি না? একটা ইন্টারভিউ আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার নাটক দেখছি কয়েকটা ভয়াবহ সুন্দর, পরে আলাপ করবো। ওকে, থ্যাংক ইউ। সো সরি, আমি হঠাৎ করে আবার একজন আর্টিস্ট আসাতে তার সাথে হাই হ্যালো করলাম। মানিক আমার সাথে আছে। মানিক, তো আমি যে প্রসঙ্গে ছিলাম যে এখন দেখা যায় যে তুই অনেক কিছু সাক্ষী, এই যে আমাদের জয়া আপার শুরু থেকে তুই কিন্তু প্রথম থেকেই জি, ছিলি। প্রথম থেকে আমি ছিলাম জয়া আপার এরকম সাথে। অনেক আর্টিস্টের কথা বলতে পারবো যাদের প্রথম থেকে তুই শ্রাবন্তী ছিলি। আপার শুরু থেকে আমি, তারিন আপার শুরু থেকে আমি, বাহ, মোনালিসা আপার শুরু থেকে আমি, বাহ। মটুসি আপার শুরু থেকে আমি, তারপরে মিলা আপা, যে লাক্সের মিলা আপা ছিল, উনি চলে গেছে আমেরিকা, ওনার শুরু থেকে আমি, রোমান আপার শুরু থেকে আমি, বা একটা স্বর্ণালী যুগের স্বর্ণালী যুগের সব সবারই আমি পাইছি। শিল্পীদের শুরুটাই তোর হাত জি, ধরে। জি। তো এই যে ওই সময়ের আর্টিস্ট এবং এখনকার আর্টিস্ট যারা কাজ করে, ওই সময়ের মিডিয়া এবং এই সময়ের মিডিয়া, তুই তো দুই মিডিয়ারই প্রতিনিধিত্ব করতেছিস। ওই সময়ও তুই ছিলি, এখনো তুই কাজ করতেছিস। বরং আমরা অনেকেই হারিয়ে গেছি কিংবা গ্যাপ দিছি, অনেকেই বিদেশে চলে গেছে, অনেকেই মাধ্যম চেঞ্জ করছি। তোর কাছে পরিবর্তনটা কি লাগে? ওই 2000 সালের সময়টা, 2020, 21, 22 এই সময়টা কেমন পরিবর্তন? কিন্তু তখন মানুষগুলো অনেক আন্তরিক ছিল, বিনয় ছিল, তারা একজন আরেকজনের খোঁজ খবর নিত। মানে আমি তখন মেকআপ করার আগে আমার ফ্যামিলির খবর নিত, সবাই আসতে যে আপনার সাথে শুটিং হইতো বা জাহিদ ভাইয়ের সাথে শুটিং হইতো বা নোবেল ভাইয়ের সাথে কাজ হইতো, তখন ফ্যামিলির খোঁজ খবর নিত। এখন যেমন এটা আর নেয় না, এখন খুব কমার্শিয়াল হয়ে গেছে, আমরা সবাই ব্যস্ত, আচ্ছা, মানে কেউ এই কারো যে- খবর রাখতে পারি না। এই যে তুই যে এত বড় একটা স্টার মেকআপ আর্টিস্ট, তোর যে এত গ্রহণযোগ্যতা, এখনকার ছেলেমেয়েরা এসে কি তোকে সেই মূল্যায়নটা করে? যেমন আমরা তোকে দেখলে একটু আবেগ ঘন হয়ে যাই, আমরাই তোকে একটু আদর করি কিংবা আমরা স্মরণ করি সেই দিনগুলির কথা। আমি তোকে তুই করে ডাকি, এটা তোর অ্যাসিস্ট্যান্ট এটা তো ভালোবাসা। পাগল হয়ে যায় যে আরে বাবা, জয় ভাই তাহলে কত বড়। মানিককে তুই করে ডাকতেছে, মানিক ভাইকে, মানে মানিক ভাইকে সবাই পরবর্তীতে আমাদের পরবর্তী জেনারেশন তোকে তো এক ধরনের তোকে হাতেই রাখতো, কারণ তোকে রাখা ছাড়া গ্ল্যামারাস মেকআপ হইতো না। তোকে, তোর হাতে সব বড় বড় ডিরেক্টররা ছিল, তো এই বিষয়গুলো মাথায় রেখে তোর সাথে মিশতো। তা আমরা তো তোকে পাইছি একদম ছোট, আমরাও ছোট। তো এই যে এখন এই নতুন নতুন মেকআপ আর্টিস্ট চলে আসছে, এই প্রজন্মের আর্টিস্টরা কি তোকে সেভাবে চেনে বা তোকে সেই সম্মানটা দেয়? অনেকেই দেয়, আবার অনেকেই দেয় না, ম্যাক্সিমামই দেয়। আচ্ছা, যারা আমার নাম টাম শুনে যে মানিক ভাই মানিক ভাই, আমার একটু আলাদা চোখে আর্টিস্টরা দেখে। আচ্ছা, আপনাদের সময় থেকে শুরু করে মানে প্রত্যেকটা শিল্পী আমার একটু ভিন্ন চোখে দেখে যে আমি একটা মানুষ আলাদা, কোনো যায় ঝামেলার মধ্যে আমি নাই, আমি ভালোটাই বলার চেষ্টা করি, নেগেটিভটা বলি না কোনো সময়। আচ্ছা মানিক, এই যে এত মানুষের মেকআপ করলি, এতগুলি শুটিং এত বছর ধরে করলি, তোর অর্থনৈতিক অর্জনটা কি? তুই নিজেকে গুছাইছিস কিভাবে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি কি করছিস বল না এই মেকআপ করে? মেকআপ করে খুব বেশি যে করতে পারছি তাও না, আবার খুব কমও না, মোটামুটি আমি যা চলতে করছিস পারতেছি একটু বল, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে শেয়ার কর। আমি মেকআপ করে একটা ফ্ল্যাট কিনছি, কোথায় কিনছিস? মহানগর প্রজেক্ট একটা ফ্ল্যাট আছে আমার, মহানগর প্রজেক্ট। থাকার কত মতো একটা স্কয়ার জায়গা ফিট? আছে, 1100 স্কোয়ার ফিট। মাশাআল্লাহ। তারপর তারপর কিছু ছেলে মেয়েরা পড়াশোনা করাই, আমি অসহায় কিছু মানুষদেরকে হ্যাঁ, তুই এই পড়াশোনা কথাটা করাই। বলছিলি যে তুই কিছু গরিব মানুষ, অসহায় মানুষকে পড়াশোনা করাস। জি। এটা কেন, কোথায়? এইটা আমি ফিল করছি ঢাকা শহর আসার পর, আমি একসময় অনেক কষ্টে ছিলাম, মানে আমার লাইফ অনেক কষ্টের লাইফ, আমার বাবা মারা গেছে ছোটবেলা, তখন তো মনে হয়েছে যে আমি যদি একটা পর্যায়ে পৌঁছাই বা একটা কিছু করতে পারি, আমি মানুষের জন্য করব। ওকে, তখন থেকে আমি করার চেষ্টা করি। আমার বেশিরভাগ স্টুডেন্ট হলো গরিব, ওকে। আমি যাদেরকে কাজে আনছি তারা সবাই দরিদ্র পরিবারের বেশি, আমি দেখে দেখে আনছি যে এই মানুষগুলো যদি আমি কাজটা শিখাই, ওরা এস্টাবলিশ হবে, এই ফ্যামিলিটা দাঁড়ায় যাবে। তার মানে এই যে 65 জন 66 জন ছেলে পেলে তোর অধীনে কাজ করে এখন মেকআপ আর্টিস্ট এখন হিসেবে কাজ করতেছে, established। এদেরকে তুই ডেকে ডেকে আমি গরিব দেখে দেখে পরিবার আনছি। থেকে এনে জি, জি, কর্মসংস্থান জি, জি, তুই জি। তৈরি করে জি, দিছিস। আমি তৈরি করে দিছি। এবং তারা সবাই আমি সচল, উচিল্লাই না, তুই এরা সবাই সচল। সবাই সচল। আচ্ছা, তারপরে তুই যে এই বাচ্চাদেরকে পড়াস, সেটা কিভাবে? বাচ্চাদেরকে আমার মানে আমি যে কাজটা করি বা যে টাকাটা আর্ন করি, এখান থেকে কিছু টাকা সরাই রাখি আলাদাভাবে। আমি আমার মাসিক যে টাকাটা আয় করি, এখান থেকে কিছু টাকা সরাই, এই টাকাটা ওদের পিছিয়ে খরচ করি আমি, সংসার থেকে আলাদা এতে করে তোর টাকা। কোনো ঘাটতি হয় না টাকা পয়সা? আমার একটু কষ্ট হয়, তারপর আমার ভালো লাগে, আমি মনের দিক দিয়ে স্যাটিসফাইড, আমি তোর খুশি। নিজের ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে। একটা ছেলে, কি নাম? আমার ছেলের নাম মাহিন। তোর বাচ্চা এবং তোর বউ, এই যে তুই এত মহৎ একটা কাজ করো, সেই জন্য কি খুশি নাকি এরা মাঝে না মাঝে না, বিরক্ত হয়? খুশি খুশি, ওরা বিরক্ত হয় না। বা এদের ভরণ পোষণের টাকাটা সম্পূর্ণ তুই তোর রোজগার থেকে জি, বহন আমার করিস? রোজগার থেকে বহন করি। আমি ঢাকা শহর
আমি একটা বাসা রাখছি, মনে করেন আমি একটা মেস রাখছি যেখানে 3 বেলা থাকা খাওয়া ফ্রি। আমার কিশোরগঞ্জের কোনো মানুষ যদি আসে তাদেরকে আমি 3 দিন ঢাকা রাখি, 3 দিনে থাকা খাওয়া ফ্রি, যাবার সময় 300 টাকা ভাড়া দিই। যেই আসুক আমার কিশোরগঞ্জবাসী। তুই তো কোনো রাজনীতি করিস না, কোনো দল থেকে নমিনেশন নিবি না, না তুই তারপরও এই দেশের মানুষের জন্য এই নিঃস্বার্থ উপকারটা করস, জি। যে তারা আসবে ঢাকা শহরে একটা বাসা। তুই কথা বল, আমি অসুবিধা নেই। হ্যালো, সালাম। না না না, এটা 12 করতে গো ভাই, আমি করি না, নিচে করি না, এটা করেন না, বুঝছেন? আমি করি না এখন। না না, 12 করতে গো ভাই, কারণ এর আগে আমি করে দিয়েছি, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আমার সবগুলা কাজেই ঝামেলা হয়েছে। এই জন্যই তো আপনার বলে নিয়েছি যে এটা দিতেই হবে। এর নিচে আর করি না ভাই, লক্ষ্মী ভাই, ঠিক আছে। আচ্ছা, এই যে 12 দিতে হবে, এটা কি তোকে একদিনে 12 দিতে হবে না, না, নাকি না, একটা না। কাজে 12 দিতে হবে? না, একটা কাজ আমি করছিলাম, হ্যাঁ। ওরা 10,000 টাকা দিতে চাইছে, কিন্তু আমি এটা মানিনি। তুই একদিনে কত টাকা নেস? আমি একদিনে কাজ অনুযায়ী টাকা নিই, মিনিমাম 6,000 টাকা, আর ম্যাক্সিমাম বিজ্ঞাপন টিজ্ঞাপন হলে 8,000 টাকা নিই, অ্যাসিস্ট্যান্ট সহ। অ্যাসিস্ট্যান্ট সহ। আচ্ছা, এই যে অ্যাসিস্ট্যান্ট কয়জন থাকে এইটা না সাধারণত? না বলি রে মোর। আচ্ছা, অসুবিধা নাই, এটা তো আমরা বুঝে নিলাম। তুই কি ধরনের নেই সেটা আমাদের জানা আছে। তুই 6 থেকে 12,000 টাকা পর্যন্ত, অনেক সময় অনেক বেশিও নিতে, জি, তখন তো জি, খরচও আছে। জি, খরচও আছে। আচ্ছা, এই যে কিশোরগঞ্জের লোকজন আসে, তুই একটা ঘরের মধ্যে রাখিস, জি। 3 দিন পর আবার 300 টাকা করে প্রতিজনকে দেশ। প্রতিজনকে দিই যারা আসে। এটা কি ফিলিংস এর থেকে দেশ? গ্রামের প্রতি ভালোবাসা, দেশের এটা প্রতি আমার ভালোবাসা? গ্রামের প্রতি ভালোবাসা। আমি এক সময় সেটা পাইনি কারো কাছে। মানে আমি যখন ঢাকা আসি, আমি গ্রাম থেকে একাই আসছি, আমার এখানে কেউ ছিল না। তখন অনেক জায়গায় আমি গেছি, কিন্তু কোথা থেকে কোনো সুবিধা পাইনি। তখন থেকে আমি এটা মানে নিয়ত করি যে আমি যদি আল্লাহ ঢাকা একটু থাকার ব্যবস্থা হয়, আমি কোনো রকম থাকতে পারি, আমার গ্রামের লোক, আমি যাদের কাছে গেছি হেল্প পাইনি, আমি হেল্প করব। বাহ। এবং এটা এটা আমি দর্শকের সাথে পরে শেয়ার করব এই বিষয়টা, তোর এই গুণের কথাটা। এটা আমরা জেনে নিলাম যে মানিক একজন মেকআপ আর্টিস্ট, সে ঢাকা শহরে ফ্ল্যাট করার পরে উপর্যুপরি সে যা আয় করছে, কষ্ট করছে, সে 65 জন লোকের কর্মসংস্থান করেছে, এবং বাকি তার গ্রাম থেকে যত মানুষ আসে তাদেরকে সে ঢাকা শহরে ফ্রি রাখে, এবং 300 টাকা তাদেরকে করে একটা চাকরির ব্যবস্থা যাবার করে। সময় দেয়, এবং চাকরিরও ব্যবস্থা চাকরির করে ব্যবস্থা দেয়। করি যদি করতে চায়। So, মানে এটা তো আমরা আমি দর্শককে বলবো যে আসলে এটি দর্শক শুনেই বুঝে যাচ্ছেন যে যেখানেই আমরা কাজ করি, যত ছোট কাজই হোক না কেন, কারো যদি বড় কাজ, বড় মহৎ হওয়ার ইচ্ছে থাকে, সে কিন্তু হতে পারে। যেমন আমাদের মেকআপ আর্টিস্ট মানিকের এই ঘটনাটা আপনারা যারা শুনলেন, তারা নিশ্চয়ই বুঝবেন যে মিডিয়ায় হাজারো খারাপ খবরের ভিড়ে, হাজারো কষ্টের খবরের ভিড়ে, কিংবা আমরা অনেক খারাপ কাজের ভিড়ে আমাদের ভালো কাজগুলো কখনো আমরা হাইলাইট করতে পারি না। একটা সাধারণ মেকআপ আর্টিস্ট, সে যেভাবে জীবন দর্শন করে, সে জীবনকে নিয়ে যেভাবে ভাবে, সে যা অর্জন করেছে এবং যা দিচ্ছে দেশের জন্য, মানুষের জন্য, একজন মেকআপ আর্টিস্ট হয়ে 65 জন লোকের কর্মসংস্থান সে তৈরি করেছে, তাকে আমরা কিভাবে সাধুবাদ জানাবো আসলে এটা আমি জানি না, এটি আপনাদের উপরই ভার ছেড়ে দিলাম। মানে অনেক কিছুই জানার আছে, অনেক শিল্পীর উত্থান পতনের সাথে তুমি জড়িত। শিল্পীরা অনেক সময় অহংকার করে, তুমি তো বহু শিল্পীর অহংকার দেখেছো এবং পতনও দেখেছো। দেখেছি। এই বিষয়ে তোমার একটু ব্যাখ্যা শুনতে চাই। কিন্তু আমি বলবো যারা না বুঝে, মানে বুঝে না অনেক কিছু, তারা অহংকার করে। যারা বুঝে, যারা বুদ্ধিমতী বা জ্ঞানী, তারা কোনোদিন অহংকার করে না। আচ্ছা, অহংকার এই মিডিয়াতে কেন করা উচিত না? তোমার অভিজ্ঞতা থেকে তুমি কি মনে করো যে অহংকারটা কেন থাকা উচিত না? আমি যেটা মনে করি যে কোনো জিনিসই পার্মানেন্ট না, না, চিরস্থায়ী না কোনো কিছুই, কোনো মূল্যই পার্মানেন্ট না। না। তাহলে অহংকারটা কেন করে? না, অহংকার থাকা আমি বলবো একবারেই ঠিক না। অহংকার যারা করে তারা খুব তাড়াতাড়ি পতন হয়। তবে আমি কি আসবো? ওকে, অহংকারের পতন হয় খুব তাড়াতাড়ি। তাহলে আমাদের যারা শিল্পীরা অহংকার করছে তাদের আমরা পতনটাও কিন্তু পতনটাও দেখছি। দেখছি, আমরা নিজেরাই দেখছি। আমিও সেটার অনেকটা সাক্ষী জি। আছি। কাজে আসলে এই জিনিস থেকে আমাদের সবারই দূরে থাকা উচিত। বের হয়ে আসতে হবে। আর হচ্ছে যে শুটিং এর পরিবেশ আগে কেমন ছিল, এখন কেমন? একই রকম নাকি আগের থেকে বেটার হয়েছে, নাকি পরিবেশ কিছু কিছু ভালো, কিছু কিছু খারাপ? না, একটু ভালো মন্দ মিলাই আছে। আচ্ছা, এই 20 বছরে সবচেয়ে বড় ডেভেলপমেন্টটা ইন্ডাস্ট্রির কি হয়েছে তোর কি মনে হয়? ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, কাজ বাড়ছে, ইন্ডাস্ট্রি অনেক কাজ, কিন্তু কোয়ালিটি দিন দিন ফল করতেছে। ওকে, কাজের কোয়ালিটি ফল করতেছে। কিছু মানুষ আছে কোয়ালিটি কাজ ওকে করতেছে। মানিক, আমরা তোর সাথে এই প্রথম আলোচনায় আমরা অনেক ইনফরমেশন শেয়ার করতে পারলাম। তুই দর্শকের উদ্দেশ্যে আমার সাথে কথা বলে তোর কেমন লাগলো, আমার সাথে তোর ব্যক্তিগত সম্পর্কটা কেমন, এই ক্যামেরায় তাকিয়ে বল। জয় ভাই আমার খুব পছন্দের মানুষ, আমার প্রিয় মানুষ, আমার সবসময় তারা ভালো লাগে এবং ওনার সাথে কাজ করলে আমি আনন্দ পাই, আমি খুশি হই। দর্শকদেরকে বলবো যে
জয় ভাইয়ের মতো বিনয় যারা অভিনয় করেন বা মিডিয়া লাইনে আছেন, জয় ভাইয়ের মতো বিনয় হওয়ার দরকার। উনি ভালো মানুষ। থ্যাংক ইউ মানিক, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা জিনিস বলতে চাই, আমি একটা বৃদ্ধাশ্রম করতে চাই। আমার খুব আশা, যদি বল। আমি দর্শকদেরকে বলবো আমি একটা বৃদ্ধাশ্রম করতে চাই, আমার খুব আশা বা স্বপ্ন, আমি দেখি কবে করতে পারবো জানি না। যদি কোনো সহযোগিতা পাই বা আপনাদের help সহযোগিতা পাই, করতে চাইলে তোর সাথে যোগাযোগের উপায় কি সেটা বলে দে। সহযোগিতা কেউ করতে চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিয়ে দে, দিতে পারি। বলে দে। আমার আপনার আচ্ছা, আবার একটু কাটবেন। কোনো সমস্যা নেই, তুই বল। আমি এটা আমার একটা স্বপ্ন, আমি মেকআপ আর্টিস্ট হিসাবে যতদূর পারি হেল্প করতেছি, অনেকগুলা ছেলে মেয়েরা পড়াশোনা করাইতেছি। আমি ভবিষ্যতে একটা বৃদ্ধাশ্রম করতে চাই। তাই আপনাদের সহযোগিতা পাইলে বা গভর্নমেন্ট যদি কোনো সুযোগ সুবিধা দেয়, আমি করতে চাই এটা। আমার মানে তেমন কোনো আশা নাই, জীবনের কোনো চাহিদা নাই, শুধু থাকার জায়গাটা আছে, আর কিছু দরকার নাই আমার। তা আপনাদের সহযোগিতা পাইলে আমি করতে পারবো। আমার তোকে সহযোগিতা পাঠানোর ঠিকানা বা ফোন নাম্বার, তোর সাথে যোগাযোগের নাম্বারটা দিয়ে দে। আমার যোগাযোগের ঠিকানা, আমার একটা মোবাইল নাম্বার আছে 01711632136। থ্যাংক ইউ ভেরি মাচ। বিকাশ করা আছে, যদি আপনারা মানিক চান। নিশ্চয়ই কেউ বিকাশ করার আগে যোগাযোগ করবে, তোর সাথে কথা বলবে, বুঝবে, তার নাম বলবে। এবং আজকে মানিক একটি মেকআপ আর্টিস্ট, নেপথ্যের শিল্পী, তার সম্পর্কে আপনাদের যতদূর পারলাম জানালাম। এইভাবেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা বলে তাদের সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ এই শোতে দেখবার জন্য, থাকবার জন্য।